সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আফ্রিকা মহাদেশ সম্পর্কে পড়ব। ইন্টারন্যাশনালে আমরা এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ পড়েছিলাম। আজকে আমাদের আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ, যাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এই আফ্রিকা মহাদেশে মোট রাষ্ট্র রয়েছে 54টি। এই 54টি রাষ্ট্র সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। 54টি রাষ্ট্রের মধ্যে কোনো রাষ্ট্রের বিস্তারিত বর্ণনা প্রয়োজন হবে, আর কোনো রাষ্ট্রের শুধু নামটা জানলেই হবে যে ওই রাষ্ট্রটি কোন অঞ্চলে অবস্থিত। সব রাষ্ট্রগুলি আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র এশিয়া মহাদেশটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, আর আফ্রিকা মহাদেশ থেকেও বিসিএসে বেশ কিছু কোশ্চিন এসেছে। আমরা যদি ম্যাপের দিকে একটু দেখি, আফ্রিকা মহাদেশ, উপরের দিকে ইউরোপ মহাদেশ, এর পূর্ব দিকে এশিয়া মহাদেশ, এই দিকে রয়েছে আটলান্টিক মহাদেশ। এই হচ্ছে আফ্রিকা মহাদেশ। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আফ্রিকা মহাদেশই হচ্ছে একমাত্র মহাদেশ যেখান দিয়ে পৃথিবীর গুরুত্বপূর্ণ 3টি রেখা অতিক্রম করেছে, অর্থাৎ নিরক্ষীয় রেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা যেটা রয়েছে উপর, এই দিক দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা, নিচের দিক দিয়ে মকর ক্রান্তি রেখা। সুতরাং গুরুত্বপূর্ণ 3টা রেখা আফ্রিকা মহাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে। আফ্রিকা মহাদেশের বিশ্ববাসীর কাছে একটু অপরিচিত ছিল। ব্রিটিশ 3জন পর্যটক যারা আফ্রিকা মহাদেশকে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলেছিলেন। এই 3জন ব্যক্তি স্ট্যানলি, বেকার এবং লিভিংস্টোন। এই 3জন ব্যক্তি আফ্রিকাকে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলেছিলেন। সুতরাং আফ্রিকা মহাদেশে যে প্রচুর ধন সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, এগুলা আস্তে আস্তে সন্ধানটা ইউরোপিয়ানরা পেতে থাকে, যার পরিপ্রেক্ষিতে আফ্রিকাকে নিয়ে পরবর্তীতে ইউরোপিয়ানদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। ইভেন 1880-র আগেও আফ্রিকা ইউরোপিয়ানদের কাছে এতটা গুরুত্বপূর্ণ ছিল না। 1884 সালের দিকে জার্মানির বার্লিনে একটা সম্মেলন হয়, যে সম্মেলনটাকে বলা হচ্ছে স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। স্ক্র্যাম্বল শব্দের অর্থটি হচ্ছে কাড়াকাড়ি বা ভাগ বাটোয়ারা। তো এই স্ক্র্যাম্বল ফর আফ্রিকা বা বার্লিন সম্মেলনের মাধ্যমে তখন আফ্রিকাকে তারা কয়েকটা অঞ্চলে বিভক্ত করে ফেলে। অর্থাৎ ফ্রান্স আফ্রিকার উপরের দিকে উপনিবেশ স্থাপন করতে থাকে। পর্তুগাল তারা সমুদ্র তীরবর্তী যে সমস্ত রাষ্ট্রগুলি রয়েছে সেখানে উপনিবেশ স্থাপন করতে থাকে। ব্রিটিশরা তারা অধিকাংশ জায়গাতেই, তবে এদের পূর্ব এবং দক্ষিণ দিকে উপনিবেশগুলি বেশি ছিল। তাহলে মেইনলি ফ্রান্স, পর্তুগাল এবং ব্রিটিশ, এই 3টা জাতি তারা আফ্রিকার উপরে কর্তৃত্ব স্থাপন করে এবং টোটাল আফ্রিকাকে তারা গ্রাস করে নেয়। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আফ্রিকা স্বাধীনতা লাভ করে। ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ দিয়ে আফ্রিকাতে মাত্র 3টা রাষ্ট্র স্বাধীন ছিল, আর বাকি সবগুলি পরাধীন ছিল। এই 3টা রাষ্ট্র, একটা হচ্ছে মিশর, একটা ইথিওপিয়া, আর আরেকটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। যদিও দক্ষিণ আফ্রিকা পরিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করেছে 1960-এর দিকে, কিন্তু তার আগে তারা স্বাধীনতার একটা ধারণাটা পেয়েছিল। এই 3টা রাষ্ট্র বাদে বাকি সকল রাষ্ট্রে সেখানে উপনিবেশ স্থাপন করেছিল।
তো আফ্রিকাতে যে 54টি রাষ্ট্র রয়েছে, এই 54টি রাষ্ট্রকে আমরা 5টি অঞ্চলে বিভক্ত করতে পারি। আমি অঞ্চলগুলি আগে লিখে নিই। আফ্রিকার 54টি রাষ্ট্র 5টি অঞ্চলে বিভক্ত। 1, আফ্রিকার উত্তরাঞ্চল, এখানে রাষ্ট্র রয়েছে 6টি। 2, আফ্রিকার দক্ষিণাঞ্চল, এখানে রাষ্ট্র রয়েছে 5টি। 3, আফ্রিকার পূর্বাঞ্চল, এখানে রাষ্ট্র রয়েছে 18টি। 4, আফ্রিকার পশ্চিমাঞ্চল, রাষ্ট্র 16টি। আফ্রিকার মধ্যাঞ্চল, রাষ্ট্র রয়েছে 9টি। এই হচ্ছে সব মিলিয়ে 54টি রাষ্ট্র আফ্রিকা মহাদেশে। উত্তরাঞ্চলে 6টি, দক্ষিণাঞ্চলে 5টি, পূর্বাঞ্চলে 18টি, পশ্চিমাঞ্চলে 16টি, মধ্যাঞ্চলে 9টি। আমরা যদি ম্যাপের দিকে একটু তাকাই, এই আফ্রিকা মহাদেশের উপরের দিকে, এই দিকে রয়েছে 6টি রাষ্ট্র, নিচের দিকে রয়েছে 5টি রাষ্ট্র, এই দিকে রয়েছে 18টি রাষ্ট্র। এটাকে আমরা বলছি পশ্চিমাঞ্চল, এখানে রাষ্ট্র রয়েছে 16টি। আর এইটা মধ্যাঞ্চল, এখানে রাষ্ট্র রয়েছে 9টি। তাহলে উপরের দিকে 6টি, নিচের দিকে 5টি, বাম দিকে ডান দিকে অর্থাৎ পূর্বাঞ্চলে রয়েছে 18টি, পশ্চিম দিকে 16টি, আর মাঝখানে রয়েছে 9টি। এই হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা মোটামুটি ফিগার। আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলি একটু পরিচিত, কিন্তু আফ্রিকার রাষ্ট্রগুলি আমাদের কাছে একটু অপরিচিত, যার পরিপ্রেক্ষিতে আমরা মানচিত্রটা দেখে যদি পড়তে পারি তো আমাদের জন্য সুবিধা হয়। আমি গত ক্লাসেও বলেছিলাম আপনারা মানচিত্র নিয়ে বসবেন, তো এখনও যাদের কাছে মানচিত্র নেই আপনারা ইন্টারন্যাশনাল মানচিত্রটা নিয়ে বসেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা এই অঞ্চল ভিত্তিক রাষ্ট্রগুলি বর্ণনায় এখন আসব, যে কোন রাষ্ট্রের বিস্তারিত বর্ণনা আর কোন রাষ্ট্রের শুধুমাত্র নামটা জানবো, যে কোন অঞ্চলে কোন রাষ্ট্রটা রয়েছে। আমরা যদি ওই অঞ্চলটা জানতে পারি তো আমরা ওখান থেকে অল্প কিছু পড়লেই আমাদের মনে থাকে। তো প্রথমেই আমাদের রয়েছে আফ্রিকার উত্তরাঞ্চল, এখানে রাষ্ট্র রয়েছে 6টি। উত্তরাঞ্চলের এই 6টি রাষ্ট্র মনে রাখার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা টেকনিক ব্যবহার করি। উত্তরাঞ্চল রাষ্ট্র 6টি, আমি, মলি, সুতি, এটাকে ভাঙলে আমরা 6টি রাষ্ট্রের সন্ধান পাব। আফ্রিকার উত্তরাঞ্চলে যে 6টি রাষ্ট্র রয়েছে: 1, আলজেরিয়া, 2, মিশর, 3, মরক্কো, 4, লিবিয়া, 5, সুদান, তিউনেশিয়া। দেখেন, আতে আলজেরিয়া, মিতে মিশর, মতে মরক্কো, লিতে লিবিয়া, সুতে সুদান, তিতে তিউনেশিয়া। এই 6টা রাষ্ট্র আফ্রিকার উত্তরাঞ্চলে। এখানে এই 6টিই কিন্তু মুসলিম রাষ্ট্র। এটা 6টি
মুসলিম রাষ্ট্র। এখন এই 6টি রাষ্ট্রের থেকে কোন টাইপের কোশ্চিন আমাদের চাকরির পরীক্ষাতে আসতে পারে আমরা সেটা একটু দেখি। প্রথমত 1 নম্বর দিয়ে আমাদের আলজেরিয়া। আলজেরিয়া আয়তনে আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র আলজেরিয়া। এটা আগে ছিল সুদান, সুদান ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন আয়তনে বৃহত্তম রাষ্ট্র আলজেরিয়া। বৃহত্তম রাষ্ট্র আয়তনে। আহমেদ বেন বেল্লা একটা নাম, আহমেদ বেন বেল্লা। এই আহমেদ বেন বেল্লার নেতৃত্বে আলজেরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আপনি শুধু মনে রাখবেন যে আহমেদ বেন বেল্লা কোন দেশের নেতা ছিলেন বা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আলজেরিয়াকে স্বাধীন করার পরে তিনি আলজেরিয়ার প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। 1963 থেকে 1965 সাল পর্যন্ত তিনি আলজেরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। আহমেদ বেন বেল্লা আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত। আলজেরিয়ার থেকে তেমন অন্য কোনো কোশ্চিন নেই। 2 মিশর। এইটা আমাদের জন্য একটু বিস্তারিত পড়তে হবে। মিশর। মিশরের কথা বললেই আমাদের চলে আসে পিরামিড। 750 বিসিতে মিশরে পিরামিড নির্মাণ করা হয়েছিল। লাইট আপ ডাউন করছে। আচ্ছা, বিসি বলতে খ্রিস্টপূর্বাব্দ, বিফোর খ্রিস্ট যেটা। তো যীশু খ্রিস্টের জন্মের 750 খ্রিস্টপূর্বাব্দে মিশরে পিরামিড তৈরি করা হয়। পিরামিড তৈরির প্রধান উদ্দেশ্যই ছিল যে মৃত দেহটাকে সংরক্ষণ করা। তো আগে মিশরীয়দের বিশ্বাস ছিল যে মানুষ মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে ধন সম্পদ দিয়ে দিলে সেটা তার জন্য কাজে লাগবে। তো কবরের মধ্যে ধন সম্পদ দিয়ে দিত, দুষ্ট লোকরা এসে সেটাকে চুরি করে নিয়ে যেত। তো যার পরিপ্রেক্ষিতে তারা ভাবলো যে মৃতদেহটা আমরা এমনভাবে সংরক্ষণ করব যাতে কবরের মধ্য থেকে কেউ কোনো ধন সম্পদ নিয়ে যেতে না পারে। তো এই উদ্দেশ্যেই সেই ত্রিকোণ আকৃতির এই পিরামিড মিশরে তৈরি করা হয়েছিল। আমরা যদি আধুনিক যুগের ক্ষেত্রে আসি, মিশরে আগে রাজতন্ত্র ছিল। এই রাজতন্ত্রটাকে বাদ দিয়ে মিশরে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এবং মিশরের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সুয়েজ খাল। 1859 থেকে 1869 সাল পর্যন্ত সুয়েজ খাল খনন করা হয়। সুয়েজ খাল খনন করা হয়। রাজা ইসমাইল পাশার শাসন আমলে এটা খনন করা হয়েছে।